আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমি আজকে আপনাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের অর্থনীতি বিভাগের মুদ্রা ব্যাংকিংয়ের বন্ড সম্পর্কে আলোচনা করব। বন্ডের এই অঙ্কগুলো বারবার পরীক্ষায় এসে থাকে, আপনাদের ফাইনাল ইয়ারের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই বন্ডের অঙ্কগুলো। আসুন আমরা বন্ড সম্পর্কে আলোচনা করি। আমাদের বন্ড সম্পর্কে জানতে হবে, বন্ড আমাদের 4 প্রকার। আমি সেগুলো আগেই আপনাদের সুবিধার্থে এখানে লিখে নিয়েছি। প্রথম বন্ড হচ্ছে চিরস্থায়ী বন্ড। আমি সূত্রসহ আপনাদেরকে এখানে তুলে দেখাচ্ছি। চিরস্থায়ী বন্ডের সূত্র হচ্ছে ভিবি। ভিবি বলতে আমরা বুঝি ভ্যালু অফ বন্ড, অর্থাৎ বন্ডের মূল্য সমান আইডি বাই কেডি। এটি হচ্ছে আপনাদের চিরস্থায়ী বন্ডের সূত্র, যেখানে আয় সমান হচ্ছে সুদের পরিমাণ বা মুনাফার পরিমাণ, আর কেডি বলতে আমরা বুঝছি প্রত্যাশিত আয়ের হার। কেডি দ্বারা আমরা প্রকাশ করছি। কখনো কখনো প্রত্যাশিত আয়ের হার না দিয়ে প্রয়োজনীয় আয়ের হারও দিতে পারে। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। তাহলে চিরস্থায়ী বন্ডের সূত্র হচ্ছে আয় সমান ভিবি সমান 1/কেডি। আসুন আমাদের দ্বিতীয় প্রকারে জিরো কুপন বন্ড। আমাদের বন্ডের দ্বিতীয় প্রকারটি হচ্ছে জিরো কুপন বন্ড। জিরো কুপন বন্ডের সূত্র হচ্ছে ভিবি সমান এমভি বাই 1+কেডি টু দি পাওয়ার এন। যেখানে একইভাবে আমাদের এমভির পরিচয় হচ্ছে ম্যাচিওরিটি ভ্যালু, বা কোথাও বাংলায় দেওয়া থাকতে পারে বন্ডের লিখিত মূল্য। আর কেডি বলতে আমরা আগেই পরিচয় পেয়েছি, কেডি বলতে প্রয়োজনীয় আয়ের হার, যেটি আমি আপনাদেরকে এখানে লিখে দেখিয়েছি। তাহলে জিরো কুপন বন্ডের সূত্রটি কি দাঁড়ালো বন্ধুরা? এমভি বাই 1+কেডি টু দি পাওয়ার এন, যার পরিচয়গুলো আমি আপনাদেরকে ডান দিকে লিখে দেখিয়েছি। আমাদের তৃতীয় প্রকার হচ্ছে ওয়াইটিএম। ওয়াইটিএম আমরা বলতে বুঝি হচ্ছে ইয়েল টু ম্যাচিউরিটি, বাংলায় যেটাকে আমরা বলি পরিপক্কতার সময় আয় হার। এর একটি সূত্র রয়েছে, ওয়াইটিএম সমান আই প্লাস এমভি মাইনাস এসভি বাই এন বাই এমভি প্লাস এসভি বাই 2। এখানে এমভি বলতে আমরা আগেই বুঝিয়েছি যে বন্ডের লিখিত মূল্য বা ম্যাচিউরিটি ভ্যালু, আর এসভি বলতে আমরা বুঝছি হচ্ছে সেলস ভ্যালু, অর্থাৎ বন্ডের বিক্রয় মূল্য। এন বলতে এখানে সময়, নিচেও এমভি প্লাস এসভি বাই 2। এটি হচ্ছে ওয়াইটিএম এর সূত্র। ওয়াইটিএম বলতে আমরা আবার বলতেছি, ওয়াইটিএম বলতে আমরা বুঝছি ইয়েল টু ম্যাচিউরিটি, যাকে বাংলায় বলা হয় পরিপক্কতার সময় আয় হার। আমাদের চতুর্থ প্রকারের সর্বশেষ কুপন বন্ড হচ্ছে কুপন বন্ড। কুপন বন্ডের যে সূত্রটি সেটি হচ্ছে ভিবি সমান আই বাই কেডি, থার্ড ব্র্যাকেট দিয়ে আমি আপনাদেরকে এখানে দেখিয়েছি 1-1/1+কেডি টু দি পাওয়ার এন, থার্ড ব্র্যাকেট ক্লোজ, প্লাস এমভি বাই 1+কেডি টু দি পাওয়ার এন। এই ছিল আমাদের কুপন বন্ডের সূত্র। তাহলে আমাদের বন্ডের যে 4টি প্রকার, সে 4টি প্রকারের সূত্র সম্পর্কে আমরা জানলাম। এখন আমরা অঙ্কে যাই, দেখি আমাদের এদের ব্যবহারগুলো। বন্ধুরা, আমি আপনাদের সুবিধার্থে এখানে একটি অঙ্ক আগে থেকেই উঠিয়ে রেখেছি, আমি সেটি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। জনাব রাহাত বঙ্গজ কোম্পানির একটি বন্ড ক্রয় করেছে এবং আশা করছে তা হতে প্রতি বছর 50 টাকা মুনাফা পাবে। প্রত্যাশিত আয়ের হার 12% হলে বন্ডের বর্তমান মূল্য কত? বন্ধুরা, এখন আমাদের প্রশ্ন হচ্ছে যে এটি আমাদের 4টি বন্ডের কোন বন্ডটি হবে সেটি আমরা কিভাবে বুঝব? তাদের বোঝার জন্য এখানে একটা নিয়ম রয়েছে। যেমন এটি হচ্ছে আমাদের চিরস্থায়ী বন্ড। চিরস্থায়ী বন্ড চিনতে হলে মনে রাখতে হবে সেখানে সময়ের উল্লেখ থাকে না। এখানে কোথাও আমি আরেকবার আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। জনাব রাহাত বঙ্গজ কোম্পানির একটি বন্ড ক্রয় করেছে এবং আশা করছে তা হতে প্রতি বছর 50 টাকা মুনাফা পাবে। প্রত্যাশিত আয়ের হার 12% হলে বন্ডের বর্তমান মূল্য কত? আপনারা এখানে লক্ষ্য করেন, এখানে কোথাও সময়ের উল্লেখ নেই। এজন্য আমরা বলতেছি যদি কোথাও সময়ের উল্লেখ না থাকে সেটিকে আমরা চোখ বুঝে বলবো এটি হচ্ছে চিরস্থায়ী বন্ড। তাহলে চলুন আমরা সমাধান করি। তাহলে সমাধান, দেওয়া আছে আমাদের আয়, অর্থাৎ প্রতি বছর 50 টাকা মুনাফা পাবে। তাহলে আমাদের মুনাফার পরিমাণ হচ্ছে আয় সমান
50। আর আমাদের আর কি দেওয়া আছে, আমরা আগেই ওখানে সূত্রে বলেছিলাম যে প্রত্যাশিত আয়ের হার বা প্রয়োজনীয় আয়ের হার দেওয়া থাকতে পারে, তাহলে সেটিকে আমরা প্রকাশ করেছিলাম কেডি দ্বারা। তাহলে কেডি বলতে 12%। তাহলে এটাকে পার্সেন্টেজ করলে, আপনারা এটাকে পার্সেন্টেজ করলে 12/100, যেহেতু পার্সেন্টেজ মানে 100, তার মানে এটি 0.12। তাহলে এটি আমাদের যেহেতু চিরস্থায়ী বন্ড, বন্ড ভিবি সমান, আমাদের সূত্র ছিল I/KD। তাহলে আই বলতে আমাদের যে সুদের পরিমাণ, আই হচ্ছে 50 আর কেডি হচ্ছে 0.12। তাহলে এটি ভাগ করে আমাদের মান আসবে, আপনারা এটি ভাগ করে নেবেন, আমি এটি ভাগ করে বসিয়ে দিলাম 416.67। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। আমি আরও একবার উল্লেখ করতেছি, এটি কেন চিরস্থায়ী বন্ড হলো। যদি সময়ের উল্লেখ না থাকে তাহলে সেটিকে আমরা বলবো চিরস্থায়ী বন্ড। দেখেন এখানে কোথাও আমাদের প্রশ্নে কোথাও সময়ের উল্লেখ করা ছিল না, এই জন্য আমরা এটিকে চিরস্থায়ী বন্ড বলে উল্লেখ করেছি। তাহলে এটি আমাদের অ্যান্সার। চলুন আমরা আরও কয়েকটি অঙ্ক করে দেখি আপনাদের সুবিধার্থে। এখানে আরেকটি অঙ্ক আমি আগে থেকেই উঠিয়ে রেখেছি, অঙ্কটা আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। জনাব আতিক রহমান একটি কোম্পানির প্রতিটি 100 টাকা মূল্যের বন্ড 10% কুপন রেটে ক্রয় করেছে। প্রয়োজনীয় আয়ের হার 12% হলে বন্ডের বর্তমান মূল্য কত? তাহলে বন্ধুরা এখানে দেখেন, এখানেও সেই একই কথা, এখানেও সময়ের উল্লেখ নেই, এটিও চিরস্থায়ী বন্ড। কিন্তু এখানে আমাদের যে সূত্র ছিল ভিবি সমান I/KD, এখানে আয়ের মানটা কোথাও সুদের পরিমাণ ওইভাবে উল্লেখ করে দেওয়া নেই, আমাদেরকে এখানে সুদের পরিমাণটা নির্ণয় করে নিতে হবে। তাহলে সমাধান আমরা আসি, সমাধান দেওয়া আছে প্রতিটি বন্ডের মূল্য সমান 1000 টাকা, এটি আমাদের দেওয়া আছে, আমরা সেটি তুলে নিলাম। আর কুপন রেট আমাদের যেটা দেওয়া আছে হচ্ছে 10%, তাহলে কুপন রেটটাই মূলত সুদের হার, সুদের হার বা কুপন রেট বলে আপনারা উঠাতে পারেন। সুদের হার আমাদের 10%, এটাকে পার্সেন্টেজ করলে আসে আমাদের 0.10। তাহলে আমাদের যেহেতু সুদের পরিমাণ নেই, আমাদেরকে সুদের পরিমাণ নির্ণয় করতে হবে। সুদের পরিমাণ, আমাদের সুদের পরিমাণটা হচ্ছে যে বন্ডের লিখিত বন্ডের যে মূল্যটা দেওয়া আছে এটার সাথে আমাদের যে সুদের হার সেটি আমরা যদি গুণ করে দিই, অর্থাৎ 0.10, এটা যদি আমরা গুণ করে দিই তাহলে যেটি আসবে সেটি হচ্ছে আমাদের সুদের হার। তাহলে আরও একবার বলতেছি বন্ধুরা, আমাদের যে প্রতিটি বন্ডের যে মূল্য দেওয়া ছিল 1000 টাকা, এই 1000-এর সাথে আমাদের যে সুদের হার সেটি যদি আমরা গুণ করে দিই তাহলে আমরা সুদের পরিমাণ পেয়ে যাব। তাহলে এটা দ্বারা আমরা 0.10 দ্বারা গুণ করি, তাহলে আসবে আমাদের 100। তাহলে এই 100টা কি, 100টাকে আমরা সুদের পরিমাণ অর্থাৎ আয় দ্বারা প্রকাশ করতে পারি। আয় সমান পেলাম হচ্ছে 100। তাহলে আমাদের প্রয়োজনীয় আয়ের হার দেওয়া ছিল, সেটা আমরা তুলে নিই। প্রয়োজনীয় আয়ের হার, আয়ের হার 12% সমান সমান 0.12। তাহলে আমাদের চিরস্থায়ী বন্ড সূত্রটি আমরা উল্লেখ করছি, ভিবি সমান I/KD, যার পরিচয় আমরা আগেই পেয়ে এসেছি। তাহলে আয় বলতে সুদের পরিমাণ, আয় বলতে আমরা পেয়েছি 100 আর
কেডি বলতে আমরা পেলাম প্রয়োজনীয় আয়ের হার, এটাকে আমি কেডি দ্বারা প্রকাশ করে দিলাম। তাহলে এটা হচ্ছে 0.12। তাহলে এটা ভাগ করে আমাদের যা হবে সেটি অ্যান্সার। এটাকে ভাগ করলে আমরা কত পাচ্ছি, ভাগ পয়েন্ট, এটা আপনারা ভাগ করে দেখেন 833.33। তাহলে এটি হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। তাহলে আমাদের এই ছিল চিরস্থায়ী বন্ড। চলুন আমরা একটি জিরো কুপন বন্ড এর অঙ্ক করে দেখি। আমি এখানে আগে একটি অঙ্ক উঠিয়ে রেখেছি, আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। একটি কোম্পানি 1000 টাকা মূল্যের জিরো কুপন বন্ড ইস্যু করেছে, যার মেয়াদকাল 10 বছর। প্রয়োজনীয় আয়ের হার 8% হলে বন্ডের বর্তমান মূল্য কত? তাহলে বন্ধুরা এখানে আমরা আগেই বুঝতে পারছি, যেহেতু জিরো কুপন বন্ড কথাটি উল্লেখ রয়েছে, তাহলে এটি জিরো কুপন বন্ড। যদি জিরো কুপন বন্ড কথাটি উল্লেখ না থাকে, তাহলে আমরা কিভাবে বুঝবো যে এটি জিরো কুপন বন্ড? জিরো কুপন বন্ড চেনার একটি উপায় রয়েছে, সেটি হচ্ছে জিরো কুপন বন্ডে আপনাদের সুদের হারটা উল্লেখ থাকবে না। জিরো কুপন বন্ডে কখনো সুদের হার উল্লেখ থাকবে না। চলুন আমরা এটা সমাধান করে দেখি। তাহলে আমাদের সমাধান দেওয়া আছে 10 বছর, নির্দিষ্ট সময় দেওয়া আছে। তাহলে n সমান 10, এটি আমাদের দেওয়া আছে। আর আমাদের একটি কোম্পানির 1000 টাকা মূল্যের জিরো কুপন বন্ড। তাহলে আমাদের আরও কি দেওয়া আছে, লিখিত মূল্য, বা আমরা যেটাকে বলেছিলাম ম্যাচিউরিটি ভ্যালু, সেটাকে বাংলায় আমরা বলি এমভি সমান লিখিত মূল্য। এমভি সমান আমাদের দেওয়া আছে হচ্ছে 1000। আপনারা এটাকে লিখিত মূল্য না লিখে লিখতে পারেন ম্যাচিউরিটি ভ্যালু। আর আমাদের প্রয়োজনীয় আয়ের হার দেওয়া আছে, প্রয়োজনীয় আয়ের হার সমান 8%। 8% করলে এটা 8/100, তাহলে আমাদের আসবে 0.08। তাহলে দেখেন, প্রয়োজনীয় আয়ের হারটা কিন্তু সুদের হার নয়। সুদের হার হচ্ছে হয় সুদের হার বলে উল্লেখ থাকবে, অথবা কুপন রেট বলে আপনাদের দেওয়া থাকবে। তাহলে আমাদের এখানে সুদের হার উল্লেখ নেই, এজন্য আমরা এটাকে বলতেছি যে জিরো কুপন বন্ড। এবং প্রশ্নেও আমাদের জিরো কুপন বন্ড বলে উল্লেখ ছিল, এজন্য আমাদের চিনতে সুবিধা হয়েছে। যদি জিরো কুপন বন্ড উল্লেখ না থাকতো, তবু আমরা এটাকে জিরো কুপন বন্ড উল্লেখ করতাম, কেননা সুদের হার উল্লেখ না থাকলে আমরা সেটাকে বলবো জিরো কুপন বন্ড। তাহলে জিরো কুপন বন্ডের সূত্র আমাদের ছিল ভিবি সমান এমভি বাই 1 + কেডি টু দি পাওয়ার এন। এমভি বলতে আমরা পেয়েছি, এমভির মান হচ্ছে 1000। 1 + কেডি, কেডি বলতে আমাদের 0.08, আর এন বলতে আমাদের 10 বছর। তাহলে এখানে আমাদের 1000। আর বন্ধুরা, এটা নির্ণয়ের জন্য আপনাদের ক্যালকুলেটারে 1 + 0.08 যুক্ত করে নেবেন। এটা যে মানটা আসবে তার সাথে আপনাদের পাওয়ার হিসাবে 10 দেবেন। তাহলে পাওয়ার হিসাবে 10 দিলে যে মানটি আসবে সেটি আপনাদের এখানে উঠিয়ে নেবেন। আপনাদের সুবিধার্থে আমি ক্যালকুলেটারে পেয়েছি, দশমিকের পর 4 সংখ্যা নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। 189। আপনারা পুরো সংখ্যাগুলো নিয়ে বসাতে পারেন। আমি আপনাদেরকে ক্যালকুলেটারে দেখিয়ে দিচ্ছি নিচের মানটি কিভাবে নির্ণয় করতে হবে। যেমন নিচে আছে আমাদের 1 + 1 রয়েছে, 1 + 0.08। এই যে আমরা যে মানটা পেয়েছি 1.08, এটার পাওয়ার হিসাবে যেমন ইলিশ মাছের কাটার মতন একটা এখানে বাটন আমরা দেখতে পাচ্ছি, এটা পাওয়ার হিসাবে দিয়ে এর পাওয়ার ছিল 10, সেটা আমরা দিয়েছি, যার মান পেয়েছি আমরা 2.1589। আরও কিছু মান রয়েছে যেটি আমি ওঠাচ্ছি না, দশমিকের পর 4 সংখ্যা নিলেই আমাদের
উত্তর চলে আসবে, আপনারা পুরো সংখ্যাগুলো নিয়ে বসাতে পারেন। তাহলে এটাকে ভাগ করলে আমাদের মান আসবে 463.19। তাহলে আপনারা এটা ভাগ করে দেখে নেবেন। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। বন্ধুরা, আজকে আমাদের ক্লাস এ পর্যন্তই। আমরা নেক্সট ক্লাসে কুপন বন্ডের এবং ওয়াইটিএমের যে সূত্রগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। আজকে আমাদের চিরস্থায়ী বন্ড এবং জিরো কুপন বন্ডের ম্যাথগুলো আমরা সমাধান করলাম। যদি আপনাদের কোথাও সমস্যা থেকে থাকে তাহলে আমাকে কমেন্টে জানাবেন, আমি সমাধান দেওয়ার চেষ্টা করব। এবং পরিশেষে বন্ধুরা, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য আপনাদেরকে অনুরোধ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।